তানজিম হাসান সাকিব এবং সাইফুদ্দিন এই দুজনের মধ্যে লড়াই চলছে। তো লড়াইয়ে তানজিম হাসান সাকিব একটুখানি এগিয়ে তিনি স্কোয়াডে ঢুকেছেন, কিন্তু যিনি একটুখানি পিছিয়ে তার তো রিজার্ভে থাকার কথা, তাই না? কোনো না কোনোভাবে কাম টুর্নামেন্ট টাইম, কাম ওয়ার্ল্ড কাপ টাইম, আফিফ হোসেন ইজ দেয়ার এভরি টাইম। অ্যান্ড টু ডু হোয়াট, তার রোলটা আসলে কি? ডেভিড মিলার বাংলাদেশের জন্য মানে অলওয়েজ একটা ডিফিকাল্ট। মিলার ব্যাটিংয়ে আসলে সাকিব বল করতে আসবেন না। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর কিন্তু 2 সপ্তাহ বাকি নেই। বাংলাদেশ নভেম্বরের মতো টি-20 বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে এবং বরাবরের মতো এবারও কিন্তু বাংলাদেশের মানে সঙ্গে নিয়ে যাচ্ছে শঙ্কা এবং সম্ভাবনা দুইটাই। তো স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। স্কোয়াডে কিন্তু বেশ কিছু চমক, আমরা বলতে পারি যে চমক ছিল স্কোয়াডে। তো শুরুতে 21 ভাইয়ের কাছে যদি যেতে চাই যে স্কোয়াডটা কেমন দেখলেন এবারে বিশ্বকাপের জন্য? আমার মনে হয় অনেকটা প্রেডিক্টেড, কারণ এরকমই হওয়ার কথা। একটা দুইটা জায়গা নিয়ে হয়তো মানে কথা বলা যায়, না হলে মানে বাংলাদেশের আসলে রিসোর্স খুব বেশি নাই, মানে খুব বেশি রিসোর্স যে নাই, এর বাইরে যারা একটু খারাপ ফর্মে আছেন তাদের বিকল্প যে খুব ভালো কেউ আছেন সেরকমও নাই। তো ওই জায়গায় মানে অনেক কথা হলেও আসলে এর বাইরে যাওয়া খুব বেশি সম্ভব হয় নাই। তো একটা জায়গায় কিছু সাইফুদ্দিনের বাদ পড়া, তানজিম সাকিবের সেখানে ঢুকে যাওয়া, তারপরে আবার রিজার্ভের তালিকায় যাদেরকে নেওয়া হয়েছে আফিফ হোসেন এবং হাসান মাহমুদ, ওই জায়গাগুলো নিয়ে মনে হয় কথা বলার আছে। কারণ সাইফুদ্দিনকে খেলানো হয়েছে 4 ম্যাচ খেলেছেন বোধহয়, না? জিম্বাবুয়ের সাথে 4 ম্যাচ খেলেছেন। 4 ম্যাচে তিনি প্রথম ম্যাচটা ভালো বল করেছেন, সেকেন্ড ম্যাচটাও মনে হয় মোটামুটি ভালো বল করেছেন, তারপরে একটু মার খেয়েছেন, লাস্ট ম্যাচটাতে খুব বেশি রান দিয়েছেন। তার বিকল্প যাকে নেওয়া হয়েছে সেও কিন্তু আসলে ভালো করে নাই। মানে জিম্বাবুয়ে একটা ম্যাচ জিততে পারতো, লাস্ট 4th যেটা টি-20, ওটা জিম্বাবুয়ে জিততে পারে নাই, আসলে তাদেরই ব্যর্থতা, কারণ ম্যাচটা তাদের গ্রিপে চলে এসেছিল এবং সেটা এসেছিল ওই তানজিম সাকিবের একটা ওভারে 20 রান দিয়েছিলেন তিনি। ব্রায়ান বার্ল এবং ক্যাম্বেল বোধহয় ব্যাট করছিলেন। তো তার বোলিংয়েও এরকম কিছু নাই যে তাকে নেওয়া হয়েছে। সাইফুদ্দিন খারাপ করেছে, মানে কম, মানে যে কম খারাপ করেছে এরকম কোনো হিসাব কিনা জানি না, বাট তাকেও কিন্তু খুব বেশি টেস্ট করা হয় না, 2 ম্যাচ দেখা হয়েছে, তাকে নেওয়া হয়েছে দলে। তারপরে হাসান মাহমুদকে কিন্তু রিজার্ভ তালিকায় নেওয়া হয়েছে এবং সাইফুদ্দিনকে কিন্তু একদম রিজার্ভ তালিকাও রাখা হয় নাই। এটা খুব ইন্টারেস্টিং, কারণ আপনি মানে দুজন পেসারকে খেলিয়েছেন, কম্পিটিশন ছিল দুজনের মধ্যে এবং নির্বাচকরাও সেটা বলেছেন যে তানজিম হাসান সাকিব এবং সাইফুদ্দিন এই দুজনের মধ্যে লড়াই চলছে। তো লড়াইয়ে তানজিম হাসান সাকিব একটুখানি এগিয়ে তিনি স্কোয়াডে ঢুকেছেন, কিন্তু যিনি একটুখানি পিছিয়ে তার তো রিজার্ভে থাকার কথা, তাই না? তাকে না নিয়ে একদম রিজার্ভের মানে হাসান মাহমুদকে নিয়ে আসা হয়েছে, যিনি আসলে স্কোয়াডে ছিলেন না, জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে ছিলেন না। এবং ইন্টারেস্টিংলি জিম্বাবুয়ে সিরিজের আগে 18 বা 19 জনকে নিয়ে একটা ক্যাম্প করা হয়েছিল চট্টগ্রামে, সেখানেও কিন্তু হাসান মাহমুদ ছিলেন না, অর্থাৎ 19 জনের মধ্যেও হাসান মাহমুদ ছিলেন না এবং তাকে নিয়ে আসা হয়েছে। তো ওইটা একটু আমার কাছে বেশ সারপ্রাইজিং লেগেছে। যদি আপনার হাসান মাহমুদকে নিয়ে কোনো পরিকল্পনা থেকেই থাকে, তাহলে আপনি হাসান মাহমুদকে জিম্বাবুয়ে সিরিজে খেলানো উচিত ছিল, কারণ রিজার্ভের খেলোয়াড় এমন খেলোয়াড়, তাকে আপনার মূল বিশ্বকাপে লাগতে পারে। তাসকিনকে নিয়ে একটা আনসার্টেনিটি আছে বা অন্য কাউকে নিয়ে সেই আনসার্টেনিটি তৈরি হতে পারে, যে কোনো সময় তিনি মানে মূল স্কোয়াডেই ঢুকে যেতে পারেন। তো মূল স্কোয়াডে ঢোকার আগে তাকে আরেকটা সিরিজে দেখে নেওয়ার একটা ব্যাপার ছিল, তিনি সেইটা হয়নি। কারণ আমরা দেখেছি যে তাসকিন আহমেদকে 4টা ম্যাচ খেলানো হয়েছে এবং অনেক কথা হচ্ছে এটা নিয়ে যে 4টা ম্যাচ তাকে টানা খেলানোর পরে তার ইনজুরিটা হলো কিনা, এবং সেই ইনজুরিতে তিনি পড়লেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইস্যুটা দেখা হলো না। তাসকিনকে যদি রেস্ট দেওয়া হতো, ধরেন 2 ম্যাচ খেলানো হতো বা 1 ম্যাচ খেলানো হতো, হাসান মাহমুদকে দিয়ে যদি খেলানো হতো হাসান মাহমুদকে, তাহলে আপনি হাসান মাহমুদকে নিয়ে যেহেতু আপনার পরিকল্পনা আছে, ভাবনা আছে তাকে খেলাবেন বা রিজার্ভ তালিকায় রাখবেন, তাহলে তাকে দেখতেন সে কেমন করে। তাহলে ওই জায়গাটায় যেটা হচ্ছে যে সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিবের মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে আরেকজন আসতো এবং সে যদি ভালো করতো, ওই দুজন কিন্তু মানে সাইফুদ্দিন মোটামুটি করেছেন, তানজিম সাকিব একটা ম্যাচে খুব মার খেয়েছেন, মানে ইমপ্রেসিভ কিছুই না। সেই জায়গায় যদি হাসান মাহমুদ ভালো করতেন, তিনি তো মূল স্কোয়াডেও ঢুকতে পারতেন। তো ওই জায়গাটা মিসিং ছিল এবং ওইটার ব্যাখ্যাও আসলে আমার কাছে পরিষ্কার না। এবং তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে কেন, এটার ব্যাখ্যা নির্বাচক এবং কোচ এবং ক্যাপ্টেন কারো কাছ থেকেই পরিষ্কারভাবে আসলে ক্রিকেটীয় ব্যাখ্যা আসে নাই। তাদের সবার কথায় একটা ব্যাপার এসেছে, তার একাগ্রতা, তার ডিটারমিনেশন। তাহলে কি সাইফুদ্দিনের একাগ্রতা, ডিটারমিনেশন নেই? এরকম একটা খুব অ্যালিগেশন আসে এরকম। কিন্তু যে ব্যাপারটা বলছিলেন, আমার মনে হয় যে কন্ট্রাস্টিং এবিলিটির নিয়ে একটা কথা বলা যায় সেখানে। যেমন তানজিম হাসান সাকিবের হচ্ছে বলবো যে নিউ বল এবিলিটি অনেক বেশি, সে শার্প সুইং করাতে পারে, নিপি কাস্টমার,
প্রথম দিকে যদি নতুন বলের সাথে আমরা চিন্তা করি, সেখানে সাইফুদ্দিনকে নিয়ে ভাবা হয় যে সে ডেথ ওভারে খুব ভালো বোলিং করতে পারে, যেটা আসলে আমাদের দরকার। তো এই এবিলিটি, কন্ট্রাস্টিং এবিলিটি নিয়ে হয়তো অনেক ডিবেট হতেও পারে। সো সেখানে হচ্ছে সাইফুদ্দিন আসলে লাস্ট ম্যাচে খুব টেরিবলি ফেল করেছে। তো যে জিনিসটা আসলে টেস্ট করার ব্যাপার ছিল যে নির্বাচকরাই, মুসলিমের ক্যাপ্টেনও হয়তো বলেছিল যে সিরিজের আগে সাইফুদ্দিনের ফিটনেস নিয়ে, যে সে 5 ম্যাচ সিরিজে হাউ হি উড হোল্ড আপ, এটা নিয়ে একটা শঙ্কা ছিল যে টানা খেলার যে ওয়ার্কলোডটা, তার আগেই অনেক লং পিরিয়ডস অফ ইনজুরি ছিল। সো সেখান থেকে কামব্যাক করে আসা, কিভাবে সে নিতে পারে ওয়ার্কলোডটা, অ্যান্ড দেন আপনি যখন তাকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার ভাবনা আপনার আছে, তখন কন্টিনিউয়াসলি হাই কোয়ালিটি অপোজিশনের সাথে খেলা টানা, তো তার বডি কিভাবে হোল্ড আপ করে, সে তার মাইন্ডসেট কীরকম থাকে, এইসব ব্যাপার আমার মনে অনেক ছিল। সেখানে তানজিম হাসান সাকিবের আসলে ফিটনেস ইস্যুটা তেমন নেই, ইজ এ ব্রিলিয়েন্ট ফিল্ডার, অ্যান্ড ওই ব্যাপারটা অনেক কাজ করেছে। সাইফুদ্দিনের আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যে যতই আপনি বলেন না কেন যে একটা আইডিয়া অফ ফাস্ট বোলিং অলরাউন্ডার, সেই যে আইডিয়াটা আসলে ইজ বিং থ্রোন অ্যারাউন্ড, সাইফুদ্দিনকে আপনার কেন দরকার টিমে? মূল বিষয়টা যদি আসে, আপনার ফান্ডামেন্টালি আপনার কেন দরকার সাইফুদ্দিনকে? আমার পার্সোনালি আই বিলিভ যে সাইফুদ্দিনকে আপনার দরকার ফর হিজ ইয়র্কার্স, যেই কারণে আসলে সে হয়তো নাম করিয়েছেন আন্ডার 19 ডেজ থেকে, যে হি কুড বোল ইয়র্কার্স অ্যাট উইল। আন্ডার 19-এর টুর্নামেন্টটা যদি ওয়ার্ল্ড কাপটা চিন্তা করি, দ্যাট ইজ ওয়ার হি ইমপ্রেসড, যে ওয়ান্ডারফুল ইয়র্কার্স। বাদ দিলাম পেস, হয়তো বাদ দিলাম, তখন হয়তো 130 হিট করতে পারতো, বাট দের ওয়াজ দিস সামথিং, দের ওয়াজ আ স্পেশাল এবিলিটি ইন দেয়ার। এরপরে যাই ইনজুরি হয়েছে, তারপর অনেক সেটব্যাকস, সে আবার লাইমলাইটে কখন আসে? বিপিএল থেকে। এক্স্যাক্টলি কেন আসে? এক্স্যাক্টলি ফর দোজ ইয়র্কার্স অ্যান্ড দ্যাট পার্টিকুলার ওয়াইড লাইন ইয়র্কার। এক্স্যাক্টলি, ওয়াইড লাইন করেন আপনি, নিপিং ইয়র্কার, ইনসুইংিং ইয়র্কার করেন, মানে আই গেস ওই ওভারটা অনেকেরই মনে থাকবে ফর ইয়ার্স টু কাম। আন্দ্রে রাসেল, আর্গুয়েবলি দ্য বেস্ট ইন দ্য বিজনেস ইন দোজ সিচুয়েশনস। এর থেকে বেটার আপনি কাউকে চাইবেন না যে আপনার এরকম একটা সিচুয়েশন আপনাকে হয়তো 10 ওভারের কারণেই। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, যে সেই ওভারটার কারণে আসলে ম্যাচটা খুব, মানে চিত্রটা খুব অন্যরকম হয়ে গিয়েছিল। সো ওইভাবেই সে আবার লাইমলাইটে ফেরত আসে। অ্যান্ড আমি আমার রিপোর্টে বলেছিলাম যে যখন আপনি বাংলাদেশের ডেথ বোলিংয়ের কথা বলেন, ঘাটতি বলেন, অনেক সময় সাইফুদ্দিনের নাম আসে। কেন আসে? বিকজ অফ হিজ এবিলিটি টু বোল ইয়র্কার্স, নট বিকজ অফ হিজ হাফ ট্র্যাকার্স, স্লোয়ার বল ডেলিভারিজ, নো। সো আপনি 4টি ওভার যদি আপনি চিন্তা করেন যে আপনি তাকে আপনি, মূল বিষয়টা হচ্ছে তাকে আপনি স্ট্রাইক বোলার হিসেবে খেলাতে পারবেন না। আমার কাছে যেটা মনে হয়, তার পেস, মিনিমাল যে সুইংটা পায়, আসলে 120-125-এ আপনি ইউ উডন্ট ওয়ান্ট হিম অ্যাজ অ্যান ওপেনিং বোলার। সেদিকে তানজিম হাসান সাকিব খুব এগিয়ে আছে। আপনি যদি ওই 2 ওভার বা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি 3টা ওভার আপনি পাওয়ার প্লেতে তাকে চালিয়ে দিতে পারেন, অ্যান্ড হি পিকস আপ আ কাপল অফ উইকেটস। আমরা শ্রীলঙ্কা সিরিজে ওটা দেখেছিলাম যে বিকজ অফ হিজ নিপিনেস অফ দ্য উইকেট, আসলে তার যে এবিলিটি টু সুইং দ্য বল, অ্যাকুরেসি মেনটেন করার যে বিষয়টা থাকে, সো দ্যাট পারহ্যাপস গেভ হিম অ্যান আপার হ্যান্ড। অ্যান্ড তার ক্ষেত্রে আরও যেটা হয়তো কাজ করেছে যে তাসকিন আহমেদের ইনজুরিটা, তাসকিনকে আমরা সিমিলারলি ইউজ হতে দেখেছি, যে তার নিউ বল এবিলিটিটা টু পিক আপ উইকেটস, টু মেনটেন দ্যাট চ্যানেল, টেস্ট ম্যাচ লাইনস অ্যান্ড লেংথস অ্যান্ড টু সুইং ইট অ্যাট পেস। তানজিম হাসান সাকিবের ইজ ভেরি শার্প, 135 সে নিয়মিত দেয়ার অ্যান্ড দেয়ার অ্যাবাউট হিট করতে পারে। হ্যাঁ, 132-30 এরকম একটা শার্প, মানে একটা শার্প অপশন, যেখানে সাইফুদ্দিনের আসলে সেই এবিলিটিটা, হি ইজ নট দ্যাট টাইপ অফ আ বোলার। সো সেইখানে আসে যে তার আসলে 4টি ওভার আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করছেন। একটা হতে পারে যে আপনি মিডল ওভারে তাকে ইউজ করছেন, মিডল ওভারে যেখানে তার স্লোয়ার বলগুলা কার্যকর হতে পারে, ঠিক আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি তাকে ডেথ ওভারে ব্যবহার করতে চাইবেন along with মুস্তাফিজ। আসলে একটা অপশনই বলতে হচ্ছে আমাদের ডেথ ওভারে, মুস্তাফিজ। সো তার সাথে আপনি হয়তো ব্যবহার করতে চাইবেন সাইফুদ্দিনকে, যেই আসলে লাস্ট ম্যাচের পারফরমেন্সের পরে আসলে নির্বাচকরা এটাই হয়তো ভেবেছেন। একটা স্ট্যাট ছিল যে আউট অফ দ্য 96 বলস হি বোল্ড ইন দ্য সিরিজ, সে জাস্ট 6টা ইয়র্কার করেছে। দিজ ওয়ার হিজ বেস্ট ডেলিভারিজ ইন টার্মস অফ কিপিং আ লিড অন থিংস, যে সে সেই 6টা ডেলিভারিতে সে 3টি রান দিয়েছে অ্যান্ড 2টি উইকেট নিয়েছে। সো
এখন যেটা নির্বাচকেরও কথা ছিল একাগ্রতা, মানে ওই লাইনের যদি কথাবার্তা হয় তাহলে কি ইয়র্কারগুলো কেন মারছে না? তাহলে এখানে যেটা হচ্ছে যে মানে যাকে আসলে মানে ওই সাইফুদ্দিনের বদলে যদি তানজিম সাকিব হয় তাহলে তাকে তানজিম সাকিবকে তো ডেতে বল করতে হবে, হ্যাঁ। ডেতে বোলার সে না, ডেথ বোলিং এর Absolutely. সে না। এবং তার কিন্তু টি-20 যেটা বলেন আপনি মানে ওয়ান ডেতে সে ভালো করছিল বা লিস্টে গেমের, কিন্তু টি-20তে কিন্তু তার রেকর্ড ভালো না এবং বিপিএলেও তার ইকোনমি রেট প্রায় 9-এর কাছাকাছি। Right. তো তাকে আপনি যদি নতুন বলে চিন্তা করেন তাহলে শরীফুল এবং তাসকিন সেখানে শুরু করবে। মুস্তাফিজ পাওয়ার প্লেতে হয়তো একটা ওভার করবে, মূলত হচ্ছে মিডল ওভার একটা ওভার, ডেতে হচ্ছে তার 2 ওভার মুস্তাফিজ করবে, বাকি 2 ওভার ডেতে কে করবে? এখন প্রশ্ন ওইটা হচ্ছে সাইফুদ্দিনকে ভাবা হয়েছিল, সাইফুদ্দিন ডেলিভার করতে পারেননি, যেটা বললেন ইয়র্কারের সমস্যাটা ঘাটতি। তানজিম হাসান সাকিবের কি সেটা আছে? সেখানে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে ওই জায়গায় আমার কে থাকছে আসলে? জায়গাটা ছিল যে হাসান মাহমুদকে আমরা দেখেছি যে মানে ওয়ান ডে ম্যাচগুলোতে ডেতে তাকে বল করতে দেখেছি, আগে ভালো করেছেন এবং মাঝখানে তার খারাপ সময় গিয়েছে, কিন্তু আবার তাকে যখন আপনি নিয়ে আসছেন তার মানে তার মধ্যে কিছু একটা আছে বা আপনি তাকে একটু আস্থায় রাখছেন। তো সেই জায়গায় যদি তাকে এই সিরিজটাতে খেলাতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে তিনি কোন জায়গায় আছেন, নাকি আমরা আরো কাউকে দেখবো কিনা, কারণ আরো যারা আছেন মানে কাছাকাছি তাদের কাউকে দেখবো কিনা, ওই জায়গায় আমার মনে হয় একটা ঘাটতি থেকে গেছে এবং ওই ডেথ বোলিংটা বাংলাদেশের একটা ইস্যু হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাই আমার দুইজনের আলোচনা থেকে যেটা মনে হচ্ছে, যেহেতু তানজিম সাকিব এবং হচ্ছে সাইফুদ্দিন দুজনই কন্ট্রাস্টিং বলার, আসলে সেই জায়গায় ডেথ ওভার চিন্তা করলে সাইফুদ্দিন ভার্সেস হাসান মাহমুদ এটা হতে পারত। রাইট। কিন্তু নতুন বলের কথা যদি আমি চিন্তা করি, আমার তাসকিন আছে, শরীফুল আছে, ইভেন মুস্তাফিজ আছে। সো সেই ক্ষেত্রে আসলে তানজিম সাকিবকে নিয়ে যদি আমি প্ল্যান করতে যাই, সাইফুদ্দিনের জায়গায় আমার ডেথেই প্ল্যান করতে হবে, কিন্তু সেই জায়গাটায় আসলে ডেথে তিনি কতটা কার্যকর হবে সেটা, সেই প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না। সো এই ঘাটতিটা থেকেই যাচ্ছে। আর একটা যেটা ছিল, একুশ ভাই বলছিলেন যে রিজার্ভ বেঞ্চে হচ্ছে আফিফ হোসেন আছে। এখন প্রত্যেকটা টিমই কিন্তু স্পিন হেভি মোটামুটি টিম বানিয়েছে কন্ডিশনের কথা চিন্তা করে, ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। তো সেই ক্ষেত্রে আমাদের টিমে অলরেডি 4 জন স্পিনার আছেই। রিশাদ আছেন, লেগ স্পিনার সাকিব আল হাসান আছেন, তানভীর আছেন এবং হচ্ছে গিয়ে আছেন হচ্ছে শেখ মেহেদী। তো আফিফ হোসেন আসলে কি ব্যাটিং পারপাস থেকে তাকে চিন্তা করা হয়েছে? কারণ স্পিন নাকি স্পিন অপশন থেকে আসলে মানে রিজার্ভে আফিফ হোসেনের থাকাটা কিন্তু খুবই একটু বিস্ময়কর। আফিফের এটা আমার কাছে খুবই মিস্টেরিয়াস লাগে, মানে অ্যাবসলিউটলি মিস্টেরিয়াস, মানে এক্সপ্লেইন করাটা ভেরি ডিফিকাল্ট। ইউ হ্যাভ দিস আইডিয়া যে হি ইজ আ ভেরি স্টাইলিশ প্লেয়ার, কিছু শট হয়তো দেখেছেন, ভেরি গুড স্ট্রোক মেকার, হ্যাভিং প্লেড 69 T20 Is, 31 ODIs, পারফরমেন্স কোথায়? মানে there comes a point, মানে এভরি প্লেয়ার I guess when you see potential, ম্যানেজমেন্ট, নির্বাচক, ক্যাপ্টেন ব্যাক করার একটা ব্যাপার থাকেই স্বাভাবিকভাবেই, ঠিক আছে, বাট দের হ্যাজ টু বি আ পয়েন্ট যে যখন আপনি এত বছর ধরে, হি মেড হিজ T20 ডেবিউ আই থিঙ্ক ইন 2018, সো অলমোস্ট 6 বছর ইন্টু হিজ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার উইথ অ্যাবসলুটলি নাথিং টু শো ফর। মনে করতে যদি চান তাহলে হয়তো ওডিআই যদি চিন্তা করি, সেই আফগানিস্তানের সাথে মিরাজের সাথে যে জুটিটা করে সে ম্যাচ জেতালেন, ওকে জিম্বাবুয়ের সাথে একটা ভালো, সেটা তার ডেবিউর আই থিঙ্ক একটা ম্যাচ পরেই, সো সেটা 2018-তে। আর আমি জাস্ট ওপেন এন্ডেড কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, আর কি মনে পড়ে? না, খুব ওই রকম ভাবে মনে পড়ছে না আসলে। তিনি টানা খেলেছেন মাঝখানে, কিন্তু টানাই খেলেছেন, একটানা অনেকগুলো ম্যাচ। দ্যাট ইজ এক্স্যাক্টলি মাই পয়েন্ট, যে কোনো না কোনো ভাবে কাম টুর্নামেন্ট টাইম, কাম ওয়ার্ল্ড কাপ টাইম, আফিফ হোসেন ইজ দেয়ার এভরি টাইম। অ্যান্ড টু ডু হোয়াট? তার রোলটা আসলে কি? বিপিএল এ এক সিজন যেবার তার দল যেবার চ্যাম্পিয়ন হয়, আবাহনী, বিপিএল মোস্টলি রাজশাহী, আই থিঙ্ক ড্যারেন সামির দলটা, মিরাজও ছিলেন, তখন তাকে দেখেছিলাম, সেটা অনেক আগের কথা, তখন দেখেছিলাম যে টপ অর্ডারে ওপেনিং এ করতে। হ্যাঁ, ঠিক আছে, তখন ওই আইডিয়াটা আসলে অ্যাপ্লাই হচ্ছিল, লিটনের সাথে ওপেনিং করছিল, সো তখন আইডিয়াটা হচ্ছিল স্ট্রোক মেকার, লুকস গুড, টেকনিক্যালি ইজ সলিড ফর দ্য নিউ বল। বাট আমরা আসলে ন্যাশনাল কালার্সে সবসময় দেখি যে তাকে ফিনিশার হিসেবে ভাবা হয়। ওইরকম এবিলিটি আসলে আমি পার্সোনালি কোনো আফিফের মধ্যে দেখতে পারছি না। অ্যান্ড যদি আপনি আগের টুর্নামেন্টগুলোও চিন্তা করেন, খুব ভয়াবহভাবে ফেল করেছে। অ্যান্ড দেয়ার ওয়ার টাইমস যখন তার থেকে কোনো ডিম্যান্ড নাই, জাস্ট প্লে থ্রু দ্য ওভার্স, গ্যাদার হোয়াট এভার রানস ইউ কুড, হোয়াট এভার ইজ আউট দেয়ার, গ্যাদার ইট, অ্যাকুমুলেট করেন, আপনি খেলে আসেন। সেই ডিমান্ডটা সেটাও সে ফুলফিল করতে পারেনি। 2021-এর ওয়ার্ল্ড কাপটা মনে পড়ে, যে ডিজাস্টারাস ওয়ার্ল্ড কাপটা। তো দের ওয়ার টাইমস
যে ডিমান্ড না থাকা সত্ত্বেও আসলে ডেলিভার করতে পারেনি। কিন্তু আপনি যখন, যেটা আবার বলছি, যে টুর্নামেন্ট যখন আসে, বড় বড় কোনো মেজর ইভেন্ট আসে, তখন আপনি আফিফ হোসেনকে কোনো না কোনোভাবে আপনি স্কোয়াডের আশেপাশে বা ইভেন স্কোয়াডে আপনি লাস্ট বিপিএল এ কি কিছু লাস্ট ডিপিএল আপনি কোনো এজ স্ট্যাট ঘেটে আপনি আসলে তাকে ওয়ার্ল্ড কাপের ইভেন রিজার্ভেও নিয়ে যেতে আপনি কোনো ভরসা পাবেন না। বিপিএল এ কোনো পারফরমেন্স ছিল না, অ্যান্ড সে ডিফারেন্ট পজিশনের ডোমেস্টিকেও ব্যাট করছে। এখন এইটাও নিয়েও একটা প্রশ্ন আসে যে একটা প্লেয়ার যখন আপনি 6 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, হি ডাজন্ট ইভেন হ্যাভ, perhaps I'm just stretching it a bit, but he doesn't even have the guts to say this is what I'm good at, I want to, আপনি বলেন না ডোমেস্টিক খেলাগুলো, আপনি বলেন না যে দিস ইজ হোয়াট আই এম গুড অ্যাট, আমি গুড স্ট্রোক মেকার, আমি নতুন বল হয়তো ভালো খেলি, আই ওয়ান্ট টু ব্যাট ইন দ্য টপ অর্ডার। সেরকম কোনো নজির আসলে কেমন দেখা যায়নি। তো আপনি যেই রোল দিচ্ছে, 6 বছর হয়ে গেছে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, আপনাকে এখনও যে রোল দেওয়া হয়, আপনি প্রেস কনফারেন্সে বা কোনো ইন্টারভিউতে যে হয়তো এটাই বলবেন যে হ্যাঁ, টিম যে রোল দিবে আমি সেটাই করতে প্রস্তুত আছি, আমি দলের জন্য খেলতে প্রস্তুত আছি। তার মানে কি আপনি আপনার নিজের কোনো স্ট্রেংথ আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই, হ্যাভিং প্লেড 6 years অ্যাট দ্য টপ লেভেল। সো অনেক আসলে প্রশ্ন থেকে যায় অ্যাবাউট আফিফ হোসেনস ইনক্লুশন। একুশ ভাই যদি অ্যাড করেন। আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ স্কোয়াডে, মূল স্কোয়াডে বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু বেশ কয়েকজন আছেন, বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান। ইনফ্যাক্ট একাদশে যখন খেলানো হবে, মানে এখানে একটা টপ অর্ডার থেকে মিডল অর্ডারের যে লিঙ্ক আপটা, ওইখানে বেশ একটা সমস্যাই হয়ে যায় যে বাঁহাতি ব্যাটসম্যান শুরুর দিকে। অন্য দলের জন্য আমরা যত যাই বলি না কেন যে ডানহাতি বাঁহাতি আবার কি, এগুলা কিন্তু ম্যাটার করে। এবং আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে এরকম একটা কম্বিনেশন ফলো করা হয়, 60-70% এগুলা কিন্তু খুব খুব এফেক্টিভ হয়। তো বাংলাদেশের মানে ব্যাকআপও একজন নেওয়া হয়েছে ব্যাটসম্যান, একজন বাঁহাতি ব্যাটসম্যান। তো এটা একটা মুশকিল, মানে তাকে খেলাবেন কোথায়, মানে তিনি কিসের ব্যাকআপ, মানে টপ অর্ডার, মিডল অর্ডার নাকি লোয়ার মিডল অর্ডার। সো এটা কিন্তু একটা সমস্যা। এখানে যদি অন্য কেউ একজন ডানহাতি ব্যাটসম্যান বা কাউকে একজন ব্যাটসম্যান তো ব্যাকআপ নিতেই হয়, নিতে হবে। তো অন্য কাউকে ভাবা যেত কিনা সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু তবে এটাও কি একটা রিয়ালিটি চেক না? রিয়ালিটি চেক, মানে বাংলাদেশের রিসোর্সের একটা ঘাটতি কিন্তু এখানে আছে। আপনি দেখেন যে আরেকজন যিনি ছিলেন পারভেজ ইমন, তিনিও লেফট হ্যান্ডেড। তারপরে আপনার যে শামীম হোসেন পাটোয়ারি, তিনিও লেফট হ্যান্ডেড। তো টি-20তে এই জায়গায় একটা মুশকিলের ব্যাপার আছে। কিন্তু মানে তার একে তো তার পারফরমেন্সের ব্যাপার, আবার তার তিনি যে টাইপের ব্যাটসম্যান, সেই মানে প্লেইং স্টাইল, ব্যাটিং স্টাইল, এটা একটু মুশকিল করে দিয়েছে বাংলাদেশের টিম কম্বিনেশন সাজাতে। একটা জট লেগে গিয়েছে আর কি এখানে। আচ্ছা, আমরা যদি একটু প্রিপারেশনের দিকে যাই, আমরা হচ্ছে যে এইবার হচ্ছে আমরা জিম্বাবুয়ের সঙ্গে খেলছি এবং সামনে আমাদের 3টা ম্যাচ আছে হচ্ছে ইউএসএর সঙ্গে, যারা টুর্নামেন্টের কো-হোস্ট। এবং গত বছর আমরা যদি মনে করি যে গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপের আগে সম্ভবত আমরা এশিয়া কাপ টি-20 খেলেছিলাম, গত লাস্ট 2022-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপটা ছিল। এবং 21-এর টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিলাম, কিন্তু সেটা ছিল আমাদের একটা মানে প্রস্তুত করা পিচে, খুবই স্লো পিচে। আমরা ওখানে খুবই ভালো করি, কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে কিন্তু খুবই বাজে ফেল করি। গত বছর এশিয়া কাপে আমরা খুব একটা ভালো করতে পারিনি, বাট ওয়ার্ল্ড কাপে গিয়ে কিন্তু আমরা 2টা ম্যাচ, যেই 2টা ম্যাচ নিয়ে মোটামুটি আগ্রহ ছিল যে বাংলাদেশ জিততে পারে, সেইগুলো কিন্তু বাংলাদেশ জিতেছিল। সো এই বছরের যে প্রিপারেশন, এই বছরের প্রিপারেশনটা আসলে কি উপযুক্ত হলো কিনা? এটা আসলে মানে ওই যে আগের সমস্যাটা, 2021 সালের সমস্যাটা থেকে যেতে পারে, শঙ্কা আছে। কারণ আপনি খেলেছেন জিম্বাবুয়ের সঙ্গে 5টা ম্যাচ, যারা বিশ্বকাপে খেলছে না, মানে বিশ্বকাপে খেলছে না, মানে 20 দলের বিশ্বকাপে খেলতে পারে। উগান্ডা উঠে গিয়েছে, তাদেরকে হারিয়ে। আমি ইয়ে করবো যে এটা হয়তো আই ডোন্ট নো লাস্ট 10 years 12 years এর থেকে একটা উইকার সাইড বাংলাদেশ ট্যুর করেছে নাকি, এটা ভেবে দেখার বিষয় আছে। কারণ জিম্বাবুয়ের বড় নাম ছিল এই সিরিজে, তাদের সম্ভাব্য সেরা অনেকেই ছিলেন, কিন্তু তাদের প্রাইম টাইম পেরিয়ে এসেছেন সবাই। আরভিন উইলিয়ামস, রাজা বলেন, সবাই কিন্তু তাদের সেরা সময় পেরিয়ে এসেছেন। এবং তারা, আপনি দেখবেন যে বেশ কয়েকজন ইয়াং প্লেয়ারকে কিন্তু তারা প্রমোট করেছে, তাদের তৈরি করার কাজটা করেছে। তারা এই সিরিজ জেতাটা তাই এগুলো নিয়ে চিন্তা না করে বেনেট বা ক্যাম্বেল এরা যাতে আরো 7-8 বছর 10 বছর জিম্বাবুয়ের হয়ে খেলতে পারে, ওই জায়গাটায় তাদের মনোযোগ ছিল। তো জিম্বাবুয়ের সাথে আপনি খেলেছেন, ওইখানে কিন্তু টেস্ট হয় নাই। ইভেন মানে একজন টিম সংশ্লিষ্ট একজন বলছিলেনই আসলে মানে এখানে টেস্ট হবে না, তারাও বুঝছিলেন যে এটা টেস্ট হবে না। তো বাংলাদেশ এখানে খেলেছে, 5টা ম্যাচ খেলেছে। তারপরে কি, তারপরে বাংলাদেশ কিন্তু ইউএসএ, যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের সিরিজ আছে, এবং পরে একটা প্রিপারেশন ম্যাচও যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে। মানে 4টা ম্যাচ ইউএসএর সঙ্গে খেলা হবে যদি ওয়েদার বা এভরিথিং পারমিট করে। তারপরে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ। তো আপনি প্রিপারেশনের জন্য, মূল পরীক্ষার জন্য আসলে একটা ম্যাচই পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে ম্যাচটা। এবং ইন্ডিয়ার সাথে ম্যাচটাতেও ইন্ডিয়ার খেলোয়াড়রা বেশিরভাগ মূল খেলোয়াড়রা টানা আইপিএল খেলেছেন,
দেখা তারা গেল হয়তো যে নাও খেলতে পারে। বিরাট কোহলি, রোহিত শর্মা ডেফিনেটলি ওই ম্যাচটাই খেলবেন না। মানে তাদের মানে 15 জনের সবাইকে তো চেঞ্জ করা যায় না, কিন্তু অনেক মানে চেঞ্জ করে তারা খেলাবে। তো ওই জায়গায় প্রিপারেশন, তাও ওইটা ধরেন যে ওইটা হচ্ছে আপনার প্রিপারেশনের জন্য একটা ম্যাচ আপনি পাচ্ছেন, বাদ বাকি কিন্তু ওই আইডিয়াল প্রিপারেশন না, আমি যেটা বলবো একদম মানে খোলামেলাভাবে আইডিয়াল প্রিপারেশন না। এবং ওই যে জিম্বাবুয়ের সঙ্গে জিতলেন আপনি, 4-1 জিতলেন, একটা ম্যাচ হেরে গেছেন ওই দলের সঙ্গেও, ওইটা ওই যে কি একটা বলি আমরা যে ফেক কনফিডেন্স, Right. ওই জায়গাটা কিন্তু আবার চলে আসছে। না, ক্যাপ্টেন আসলে বারবারই বলছিলেন যে ম্যাচ জিতা আসলে এটাই কনফিডেন্সের ব্যাপার, এই সেই। বাট এটা যে মানে একটা আই কল দিস দ্য মিনো মেন্টালিটি। আই এম সরি, বাট দিস ইজ দ্য মিনো মেন্টালিটি। কারণ আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা সুযোগ ছিল, হয়তো আপনি যদি অপোজিশন ধরেন, হ্যাঁ আইডিয়াল প্রিপারেশন না, কিন্তু নিজেদের যে প্রিপারেশনটা, আপনি কেন 3বার টস জিতে আপনি কেন, আপনি জানেন যে আপনি আপনার বোলিং দিয়ে হচ্ছে আপনি জিম্বাবুয়েকে ছোট একটা টোটালে আপনি প্যাকেট করে ফেলতে পারবেন, অ্যান্ড দেন আপনাদের ব্যাটসম্যানদের আসলে কোনো চ্যালেঞ্জ থাকবে না। রাইট। তো আপনি টানা 3 ম্যাচে হয়তো সিকান্দার রাজা ব্যাটিংয়ে না পাঠালে বাংলাদেশের সেভাবে মানে এই চিত্রটাও আমরা হয়তো দেখতে পারতাম না। সো ব্যাটিং প্র্যাকটিসই হতো না, এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে নিজেদের একটা খুব বড় একটা সুযোগ ছিল যে আমরা একটু মানে আমাদের শেলের বাইরে যে একটু খেলতে পারি নাকি। এক্সপেরিমেন্টের কথা বলেছেন ক্যাপ্টেন, আসলে এক্সপেরিমেন্ট কি হয়েছে এটা সবাই দেয়ার ফর এভরিওয়ান টু সি। অ্যান্ড ওভারঅল আসলে সুযোগটা কাজে লাগাতে পারিনি আমরা। আমি বেনেটকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে লাস্ট ম্যাচ জেতার পরে যে আপনাদের জন্য কি চেঞ্জ হয়েছে, যে আপনাদের তো ব্যাটিং ফেল করছিল অলমোস্ট ইন এভরি ম্যাচ, লাস্ট ম্যাচে যে ওয়ার্ড, তো তখন বললো যে আমাদের মেসেজ ভেরি ক্লিয়ার ছিল যে আমরা আসলে ফ্রিলি খেলতে চেয়েছি। সো দ্যাট রিয়েলি স্টাক টু মি, যে আমরা ওইভাবে কোনো টার্গেট সেট করিনি, পাওয়ার প্লেতে কোনো টার্গেট ছিল নাকি এটাও জিজ্ঞেস করেছিলাম, তো বললো ওরকম কোনো টার্গেট নেই, আমাদের জাস্ট মাথায় ছিল যে আমরা ফ্রিলি খেলবো, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি হোয়াট দে ডিড। অ্যান্ড আসলে পুরো সিরিজের আপনি যদি ওই সৌম্য আর তানজিদ তামিমের 100 রানের জুটি বাদ দিয়ে দেখেন, দিস ওয়াজ দ্য বেস্ট ব্যাটিং পারফরমেন্স মানে কনসিডারিং বোথ সাইডস। সো দ্যাট সেজ আ লট অ্যাবাউট আ 5-ম্যাচ সিরিজ। রেজাল্ট বাদ দিলে জিম্বাবুয়ের কিন্তু এই সিরিজ থেকে লাভ হয়েছে। তারা Absolutely. অন্তত 2 জন খেলোয়াড় পেয়েছে যারা তাদেরকে অনেকদিন সার্ভিস দিতে পারবে, বেনেট এবং ক্যাম্বেল। মানে ওইটা কিন্তু মানে এইসব সিরিজে আপনি ওইসব চিন্তা করবেন যে আপনার প্লেয়ার বের করে আনা এবং মূল পরীক্ষার আগে উল্টা হয়ে গেল না, এখানে আসলে বাংলাদেশের চিন্তা করা দরকার ছিল যে আমরা কি বের করতে পারি, প্লেয়ার বের হয়ে গেল। হ্যাঁ, কিন্তু সেইখান থেকে হচ্ছে যে আমরা আসলে ওই যে সবাই মিলে তো জয় পরাজয়টাকে জিম্বাবুয়ের সাথে হেরে গেলে কি হবে মানে এটা চিন্তা করে সবাই, এবং তারাও কিন্তু বলেছেন এবং স্বীকারও করেছেন। মানে ওই বাংলাদেশের ব্যাটিং হারলে তো সহকারী কোচ নিক পোতাস তিনি আমাদেরকেই উল্টা জিজ্ঞেস করেছেন যে মানে হারলে তো আপনারা কি লিখবেন। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে তাহলে আমরা কি লিখবো এটা ভেবেই কি আপনারা প্ল্যান করেন কিনা। তারপরে উনি আবার কভার আপ করেছেন। তো এই জিনিসটা কিন্তু তারা চিন্তা করেন যে গণমাধ্যমে কি আলাপ হবে, সোশ্যাল মিডিয়ায় কি আলাপ হবে, একটা টিম ম্যানেজমেন্ট বা একটা টিম এগুলো চিন্তা করা উচিত না। মানে আপনার কি করা উচিত, জিম্বাবুয়ের সাথে আপনি হেরে যান সমস্যা নাই, তো বিশ্বকাপে গিয়ে ভালো করেন, ওইটা হচ্ছে জরুরি। মানে এটা হচ্ছে অনেকটা প্রিপারেশন সিরিজ, ওইটা পাবলিক কি বললো না বললো আপনার দেখার দরকার নেই, কেউ তো আপনাকে জোর করে গিয়ে কিছু করছে না। এখন এই যে বিশ্বকাপের আলাপে যেহেতু ঢুকে গেলাম, বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডস। প্রথম 2টা ম্যাচই হচ্ছে বড় 2টা ম্যাচ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপরীতে। এবং এই 2টা টিম, যদি দক্ষিণ আফ্রিকার কথা বলি, ওরা আইপিএলে হচ্ছে ওদের মানে 15 জনের যে স্কোয়াডটা, ওদের 10 জনই কিন্তু আইপিএলে খেলে যাচ্ছেন। শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়তো 6-7 জন আছেন, 2 জন হয়তো ইনজুরির জন্য উইথড্র করে নিয়েছেন, বাট হাসারাঙ্গা খেলতে পারেনি, বাট তারা ছিলেন। তো তাদের কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়েছে যদি বলি, কারণ আইপিএল হচ্ছে এখন যদি টি20-র কথা চিন্তা করি সবচেয়ে টপ ক্লাস টুর্নামেন্ট। সো ওরা ওই প্রিপারেশনটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। এবং বাংলাদেশের প্রথম 2টা ম্যাচই কিন্তু মানে এমন না যে আমি নেদারল্যান্ডস নেপালের সঙ্গে কিছু জিনিস চেঞ্জ করে একটু ব্রিদিং স্পেস নিয়ে আমি যাচ্ছি, তা না। আমার কিন্তু শুরুতেই শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সামনে পড়তে হচ্ছে। তো এই শুরুর মানে ওই অপোনেন্ট নিয়ে যদি আমরা বলি যে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার এগেইনস্টে আসলে বাংলাদেশের সম্ভাবনা যদি বলি, শ্রীলঙ্কার স্কোয়াডটা যদি দেখি, শ্রীলঙ্কার স্কোয়াডে আই উড সে যে 20টি দলের মধ্যে ইন টার্মস অফ ভ্যারাইটি যদি চিন্তা করি, দে আর রাইট আপ দেয়ার। আপনি স্পিন ডিপার্টমেন্ট যদি দেখেন, অলরাউন্ডার্স দেখেন, পেস বোলার্স। সো 2টা স্লিঙ্গার আছে, পাতি রানা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস অলরেডি। আপনি যাই বলেন না কেন আইপিএল এর কনসিডার করছেন না ন্যাশনাল, বাট হি ডাজ হিজ জব অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস। আপনি 2 ওভার যদি ডেতে চিন্তা করেন, ভেরি ডিফিকাল্ট টু প্লে। অ্যান্ড নুয়ান তুষারা, উই রিমেম্বার হিম ভেরি ওয়েল। লাস্ট সিরিজ we maintained our tradition of giving newcomers
stage, a break, a stage. So another slinger. তারপর আপনি যদি দেখেন অফকোর্স হাসারাঙ্গা আছে, তিকসানা আছে। তো মিস্ট্রি স্পিন যখন আসে আসলে বাংলাদেশের অ্যাকিলিস হিল যতগুলোই আছে, যতগুলোই উইকনেস আছে সবগুলো কাজে লাগানোর অস্ত্র শ্রীলঙ্কার কাছে আছে। 140+ পেসে বোলিং করতে পারে এরকম বোলার আছে, সুইং করাতে পারে 140-এ এরকম আছে, লেগ স্পিনার্স, মিস্ট্রি স্পিনার্স, they've got it all. And of course very classy batsmen at the top of the order. So very difficult. এই সিরিজটা রিসেন্টলি যেটা শ্রীলঙ্কার সাথে আমরা হোমে খেললাম, ইট ওয়াজ আ ভেরি গুড সিরিজ। আমরা শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম। এখন সাউথ আফ্রিকার এগেনস্টে যদি আমরা বলি, খুবই ভালো ব্যাটিং লাইন আপ, এবং তবে সাউথ আফ্রিকার বোলিং নিয়ে কিন্তু একটু কনসার্নের জায়গা আছে। তো সাউথ আফ্রিকার এগেনস্টে আসলে বাংলাদেশের কিরকম সম্ভাবনা থাকতে পারে? সাউথ আফ্রিকার এগেনস্টে আপনি যদি মানে অন পেপার চিন্তা করেন, সাউথ আফ্রিকাকে এই টুর্নামেন্টের মানে অন্যতম ফেভারিট বলতে হবে, লাইক এভরি আদার মেজর টুর্নামেন্ট, রাইট? মানে ওই যে চোকার্স ব্যাপারটা তো আছেই, ওটা পরে গিয়ে কি হয়। বাট আপনি শুরুর দিকে যদি দেখেন, তারা কারেন্টলি যে ফর্মে আছে খেলোয়াড়রা, মানে অনেক দূর যাওয়ার কথা আর কি। তো সেই জায়গায় বাংলাদেশ অবশ্যই অনেক পিছিয়ে। এখানে একটা বিষয় হচ্ছে যে মানে নিউ ইয়র্কের খেলা হবে সাউথ আফ্রিকার সঙ্গে, উইকেটটা কেমন হয়, কন্ডিশন কেমন হয়। তবে বাংলাদেশের জন্য একটু মানে লাক খারাপই বলতে হবে বা কি বলতে হবে, শ্রীলঙ্কার সঙ্গে খেলাটা পড়েছে ডালাসে, যেটাতে আমরা যেটা শুনে আসছি বা অনেকের সঙ্গে আমরা কথা বলছি যে ওই উইকেটটা একটু হলেও স্লো হবে এবং ওয়েদারটাও বাংলাদেশের মতনই হবে আর কি। আর সাউথ আফ্রিকার সঙ্গে যে খেলাটা যেখানে নিউ ইয়র্কে, ওটা হচ্ছে ড্রপ ইন উইকেট, অস্ট্রেলিয়ান কিউরেটর বানিয়েছেন ওই উইকেট, মনে করা হচ্ছে যে এটা একটু বাউন্স উইকেট হতে পারে, তো একটু বুমেরাং হয়ে যাবে একটু উল্টা। এটা উল্টাটা হলে বাংলাদেশের জন্য ভালো হতো। সাউথ আফ্রিকা আপনি যেটা বললেন, হ্যাঁ বোলিংয়ে তাদের পেস বোলিংয়ে একটা ইস্যু আছে, হয়তো রান লিক করেন অনেকে, যেমন নরকিয়া আইপিএলে এবার খুবই খারাপ হয়েছে তার, পরে তো 11 থেকেই জায়গা হারান। ইয়ানসেন আছেন, ইয়ানসেনের আবার বাহাতি পেসার, আবার হাইটও আছে। আবার তাদের কাগিসো রাবাদা, তাদের মূল যে পেসার, মানে মূল পেসারটাই হচ্ছে কাগিসো রাবাদা, ওনার একটা ইনজুরির সমস্যা আমরা শুনতে পাচ্ছি যে তার একটা সংক্রমণ হয়েছে পায়ের। তো কাগিসো রাবাদা যদি না খেলেন তাহলে আবার লুঙ্গি এনগিদি আসবেন, তিনি একটু হলেও ইনএক্সপিরিয়েন্স আছেন। তো ওই জায়গায় পেস আক্রমণে তাদের একটু ডিফিকাল্টিস আছে আমার মনে হয়, রান লিক করবেন। আবার স্পিনারদের মধ্যে তাদের যদি স্পিনিং উইকেট হয়, ভালো দুজন স্পিনার আছেন, কেশব মহারাজ আছেন, তাবরাই শামসি আছেন। শামসি কিন্তু বাংলাদেশের জন্য অলওয়েজ ডিফিকাল্ট, মানে রিস্টি স্পিনার বাংলাদেশ খেলতে, বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব রিড করতে খুব সমস্যা হয়। তো বোলিংয়ে মানে আমি যদি বলি তাদের ঘাটতির জায়গায় একমাত্র যদি বলি তাহলে ওটা পেস আক্রমণে আছে, রান লিক করার ব্যাপারটা, কিন্তু সেটা পুষিয়ে দেওয়ার মতন ব্যাটসম্যান কতজন আছেন চিন্তা করেন। মানে আপনি যদি চিন্তা করেন, মানে রিজা হেনড্রিক্স আর কুইন্টেন ডিকক, হ্যাঁ রিজা হেনড্রিক্স এবং কুইন্টেন ডিকক ওপেন করবেন। ডিককের এবার আইপিএলে খুব বেশি পারফর্ম করতে পারেননি, রিজা হেনড্রিক্স মানে আইপিএল খেলেননি, বাট তিনি ফর্মে আছেন। বাট ডিকক কিন্তু বড় মঞ্চের খেলোয়াড়, বড় মঞ্চে তিনি বড় বড় ম্যাচে পারফর্ম করেন। তারপরে এইডেন মার্করামের ব্যাপারটা হচ্ছে তিনি একটু স্লো উইকেট হলে কিন্তু মার্করাম আবার লিড রোল প্লে করবেন, তিনি ইনিংস মানে অ্যাঙ্করের কাজটা করেন। সেই অ্যাঙ্করটা কিন্তু 120-এ না, 130-140-এর মধ্যে অ্যাঙ্করিংটা করেন। তারপরে যেই ফায়ারটা আছে, মানে হেনরিক ক্লাসেন and David Miller, one of the best spin hitter in the world currently. He hits everything. এখন আসলে তার কোনো গ্লেয়ারিং কোনো উইকনেস আপনি বের করতে পারেন নাকি? ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপে স্পিন বল খেলে দিচ্ছে, রাইট? ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপে শুধু যদি উইকেট স্লো হয় তাহলে ক্লাসেন কেন, সবারই উইকেট স্লো হলে একটু সমস্যা তো হয়। তারপরে আপনার এখানে আপনি ক্লাসেনের পরে ডেভিড মিলার বাংলাদেশের জন্য মানে অলওয়েজ একটা ডিফিকাল্ট। মিলার ব্যাটিং এ আসলে সাকিব বল করতে আসবেন না, মানে এরকম অনেক ইস্যু তৈরি হয়ে যাবে, কি করবে না করবে, এটা অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। তারপরে ক্রিস্টিয়ান স্টাবস আছে, মানে আপনি এরপরে মার্কো ইয়ানসন, হি ক্যান ব্যাট এবং হি ক্যান হিট। তো আপনি দেখেন কতজন ব্যাটসম্যান, এরা যদি রান লিক করে বোলাররা, তারা আবার রান করেও দেবে। তো বাংলাদেশের জন্য ম্যাচটা খুব ডিফিকাল্ট। এবং আপনি যদি চিন্তা করেন, মানে খেয়াল করেন, প্রেস কনফারেন্সে চিফ সিলেক্টর কিন্তু একরকম বলেই দিয়েছেন, মানে একটু ভদ্র ভাষায় যেরকম বলা যায় যে আমাদের আসলে চান্সটা হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচে, বাংলাদেশের মূল ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচ। শ্রীলঙ্কার ম্যাচটা যদি বাংলাদেশ জিতে, শ্রীলঙ্কাকেও সাউথ আফ্রিকা হারায়, বাংলাদেশ নেপাল নেদারল্যান্ডকে হারিয়ে সুপার 8-এ যাবে। সাউথ আফ্রিকার ম্যাচটা কিন্তু তারা একরকম ছেড়ে দিচ্ছেন, মানে ওই ম্যাচটাতে সম্ভাবনা, যদি সাউথ আফ্রিকা বলছেন এরকম, সাউথ আফ্রিকা যদি তাদের মানের থেকে অনেক খারাপ খেলে এবং আমরাও একই সময় আমরা যদি আমাদের মান থেকেও একটু ভালো খেলি, এই দুইটা যদি জিনিস যদি মিলে তাহলে হতে পারে। এবং ক্রিকেটে তো হয়,
Right. হ্যাঁ না হলে কিন্তু Given চান্স day, on any given day, right. তো কি বলবো আর তো আমাদের আসলে এখন বলতে হয় যে শেখ মেহেদীকে কোট করতে হয় যে দোয়া করা ছাড়া সাউথ আফ্রিকার সাথে উপায় নেই, অ্যান্ড উইকেট এটা আসলে দোয়ার সাথে অ্যাসোসিয়েটেড, দোয়া করলে উইকেটটা আমাদের ফেভারে যাবে, কন্ডিশন হয়তো আমাদের ফেভারে যেতে পারে। লাস্ট দুইটা ম্যাচে যদি আসি একটু, নেদারল্যান্ডস এবং নেপাল, এবং আমি যে জন্য এই আলোচনাটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে বড় টিমের এগেনস্টে ঠিক আছে হেরে গেলেন কোনো ব্যাপার না, কিন্তু বাংলাদেশ বোধহয় সবচেয়ে বেশি শেখি থাকে ছোট টিমের এগেনস্টে, যদি হারলে অনেক কথা হবে, একুশ ভাই যেটা বলছিলেন, ঠিক আছে। তো নেদারল্যান্ডসের কাছে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে 50 ওভার ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে হেরেছি, আর টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের ছোট দলের মানে আমি বলবো যে শক্তির বিচারে একটু হয়তো পিছিয়ে থাকা দলের কাছে কিন্তু আমাদের হারার রেকর্ড আছে। আমরা হংকংয়ের কাছে হেরেছি, আমরা স্কটল্যান্ডের কাছে 21 ওয়ার্ল্ড কাপটাই হেরেছি। সো নেদারল্যান্ডসের কাছে লাস্ট মিটিংটাতে 50 ওভার্সে হেরেছি। নেপাল এক্সাইটিং ক্রিকেট খেলছে, নেদারল্যান্ডসের টিমটাও বেশ ভালো, অলরাউন্ডার আছে বেশ কয়েকজন, মানে টিমটা ব্যালেন্স টিম আর কি। তো সেই ক্ষেত্রে আসলে নেপাল এবং নেদারল্যান্ডস আমরা ধরে নিচ্ছি যে এই দুইটা ম্যাচে আমরা জিতবো, এইভাবেই যাচ্ছি। বাট এই দুইটা ম্যাচ খেলা হবে এবার ওয়েস্ট ইন্ডিজে, এবং ওইখানকার কন্ডিশন বা বরঞ্চ আমাদের জন্য একটু বেশি সুইটেবল। হ্যাঁ শোনা যাচ্ছে যে একটুখানি হলেও ফেভারেবল হতে পারে। তো এই দুইটা টিমের এগেনস্টে আসলে মানে সম্ভাবনা তো এই দুইটা টিম এর এগেনস্টেই বেশি আমরা যেভাবে ধরে নিচ্ছি। সেক্ষেত্রে তো চিফ সিলেক্টর বলেছিলেন যে ওই এক্সট্রা স্পিনারের কথা, যে হয়তো এই দুটো দলের কথা চিন্তা করে এবং ভেন্যুর কথা চিন্তা করে যে হয়তো ওয়েস্ট ইন্ডিজের স্পিনটা একটু ভালো ধরবে, তো সেখানে আমরা আসলে স্পিন মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে আমরা ওই দুটো দলকে আসলে হারাতে পারবো। তো এরকম একটা থিঙ্কিং থেকে এক্সট্রা স্পিনারের যে ব্যাপারটা, এক্সাইটিং ক্রিকেটার আছে নেপালের, সন্দীপ লামিছানে ওদের স্টার ক্রিকেটার, হি ওয়াজ অ্যাকুইটেড, সো ওইখানে একটা বিষয় থাকে। ফর আস উই হোপ হি ইজ নট দেয়ার, হি ইজ আ লেগ স্পিনার, মানে এভরিথিং দ্যাট উই ডোন্ট ওয়ান্ট হি হ্যাজ ইট। অ্যান্ড অফকোর্স রোহিত পটেল, ওর এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যে সিরিজটা ছিল ওখানে একটা ইনিংস দেখলাম, মোস্ট প্রবাবলি 54 বলে 112 রানের একটা ইনিংস ছিল। তো ইট ওয়াজ ব্রিলিয়ান্ট টু সি। সে যখন লাগে সে পাওয়ার এক্সারসাইজ করছে, তার স্লটে পড়লে সে বড় বড় ছক্কা মেরে দিচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিভার্স সুইপ খুব সুন্দর কাট করছে, সুইপ করছে। সো হি লুকস লাইক এ ভেরি গুড প্যাকেজ, আ ভেরি প্রোঅ্যাক্টিভ প্যাকেজ। অ্যান্ড আরও কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে, একজন প্লেয়ার আছে যে 2014 এডিশনেও খেলেছে। সো ইন্টারেস্টিং হবে খুব ব্যাপারটা। যেমন 2014তেও যে একটা ব্যাপার ছিল, নেপাল আর বাংলাদেশ দে ওয়ার টাইড অন পয়েন্টস কোয়ালিফিকেশন স্টেজে, ওই এডিশনেই বাংলাদেশ হংকংয়ের কাছে হারে। তো দে ওয়ার টাইড অন পয়েন্টস অ্যান্ড নেট রান নেটে, বিকজ অফ দ্য বাংলাদেশ অ্যান্ড নেপাল ম্যাচ, যেটা 8 উইকেটে মোস্ট প্রবাবলি বাংলাদেশ জিতে নেয়। ওইটার কারণে বাংলাদেশ ওয়েন্ট থ্রু টু দি আদার নেক্সট রাউন্ড। সো ওইরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকবে। এখন আসলে 20টি দল আছে, যে অ্যাসোসিয়েট নেশনসরাও আছে, তারা আসলে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তারা এই ফরম্যাটটাই সবচেয়ে বেশি খেলে, দে হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি টু র্যাপ দেয়ার হেডস অ্যারাউন্ড ইট, যে তারা একটা টেমপ্লেট তাদের আছে, নিজস্ব একটা টেমপ্লেট আছে, যে আমাদের আইডেন্টিফাই করা তো তাদের একটা স্ট্রেংথ আছে, যে লিমিটেশন আছে, স্ট্রেংথ আছে, আমরা এই ধরনের ক্রিকেটটা খেলবো, এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। যেখানে আমাদের কথা যদি বলি, আমরা 50 ওভার ভালো খেলি, আমরা এটা সবসময় বিশ্বাস করে আসি, 50 ওভার অনেক ভালো খেলি, আমাদের ফেভারিট ফরম্যাট। অ্যান্ড তারপর হচ্ছে আদার 2 ফরম্যাট আমাদের ভরাডুবি। ডিসপাইট দ্যাট দেখা যায় যে 50 ওভারে উই হ্যাভ কাম টু টার্মস উইথ ইট। আমরা ফেজেস অফ প্লেতে আমরা কীভাবে নেগোশিয়েট করতে হয় সেটা আমরা শিখে গিয়েছি। টি-20তে আসলে ইটস লাইক অয়েল অ্যান্ড ওয়াটার, ফর আস ইটস লাইক অয়েল অ্যান্ড ওয়াটার, উই ক্যানট মিক্স রাইট নাও। সো হয়তো একটা এজেন্ট লাগবে বা একটা অন্য কিছু দরকার, ডিফারেন্ট কিছু দরকার ফর আস টু কাম টু টার্মস উইথ দ্য ফরম্যাট, যে আমরা এখনও বুঝে উঠতে পারছি না যে আমরা কীভাবে খেলবো। ভালো স্টার্ট পাচ্ছি তো পরে ফিনিশ ভালো হচ্ছে না, মিডলে খেলতে পারছি না, যে ব্যাটসম্যানই আসছে অ্যাঙ্কর করার চিন্তা করছে ডিসপাইট আ ভেরি গুড স্টার্ট। আমি বলবো যে আমাদের মূল যে স্ট্রেংথ গোয়িং ইনটু দিস ওয়ার্ল্ড কাপ, বোলিং, অ্যাবসলুটলি বোলিং। সো ওইটা নিয়ে আসলে কাজ করা উচিত। অ্যান্ড অফকোর্স ব্যাটিংয়ের উপরে এক্সট্রা থাকবে, গিভ দ্য বোলার সাম রানস প্লিজ। সো ইফ ইউ গিভ দেম ইনাফ রানস, আমাদের ভালো করার সুযোগ আছে, বিকজ অফ দ্য স্ট্রেংথ উই হ্যাভ ইন বোলিং। সো 21 ভাই যদি কিছু অ্যাড করেন। নেদারল্যান্ডস একটা বিশেষ করে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নেদারল্যান্ডস কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল, এবং যে কারণে তারা বরাবরই হারায়, এবং বাংলাদেশের একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু লাস্ট ম্যাচ যদি পাকিস্তানের সঙ্গে জিততো। তো নেদারল্যান্ডসের এরকম রেকর্ড আছে। তো নেদারল্যান্ডস ম্যাচটা আসলে
টাফ হবে, কারণ মানে নেদারল্যান্ড এবং নেপাল এই দুইটা দল, আমরা যেমন বাংলাদেশ যেমন মানে মনে করছে যে এই দুইটা ম্যাচ আমরা জিতবো, তারাও কিন্তু চিন্তা করছে যে হারাতে পারলে বাংলাদেশকেই হারাতে হবে। হ্যাঁ, মানে এই ম্যাচটার জন্য শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার তুলনায় বাংলাদেশকেই টার্গেট করবে, তাদেরও তো টার্গেট এইটাই আছে। নেদারল্যান্ডের স্কোয়াড দেখেন কিন্তু তারা বেশ ভালো, মানে হিটার আছেন অনেক, এবং তারা নিয়মিত টি-20টা খেলেন অ্যাটলিস্ট। এখানে বাংলাদেশের আসার জায়গাটা যেটা আমার মনে হয় যে ভিনসেন্টে খেলা হবে, সেন্ট ভিনসেন্টে বোধহয়, সেখানে উইকেটটা যদি বাংলাদেশের ফেভারেবল থাকে, আইসিসির ইভেন্টের উইকেট খুব বেশি যে স্লো হবে তা না, বাট একটু স্লোইশ করানোর যদি হয়, ব্যাটসম্যানদের ডেফিনেটলি পারফর্ম করতে হবে। ওইখানে যদি বাংলাদেশ আর কি অ্যাডভান্টেজটা নিতে পারে, এমনিতে যদি স্ট্রেংথ হিসাব করেন ডেফিনেটলি বাংলাদেশে গিয়ে টেস্ট প্লেইং কান্ট্রি বলে শুধু না, তা এই দুইটা দল থেকে অন পেপারে অ্যাবসলিউটলি এগিয়ে। তো সেইটা যদি নিজেদের পারফর্মটা করতে পারে ডেফিনেটলি বাংলাদেশ ম্যাচটা বের করবে। কিন্তু ওই যে যেটা আপনি বললেন যে মনের একটা ভয় কাজ করে, এই দুইটা যদি এটার উপর ডিপেন্ড করবে, যদি আপনার আগের দুইটা ম্যাচে যদি আপনি ভালো রেজাল্ট আসে, ভালো একটা রেজাল্ট আসে, তাহলে এই দুইটা ম্যাচও কিন্তু উজ্জীবিত হয়ে সহজেই বেরিয়ে যাবে। কিন্তু আগের ম্যাচগুলো যদি ভালো না হয়, মনে করেন খুব শুধু হারলো না, একদম খারাপ পারফরমেন্স হলো, ওইটা কিন্তু দলের ভিতরে অনেক ধরনের সমস্যা তৈরি হবে, মিডিয়ায় অনেক কথা হবে, সব কিছু মিলিয়ে। এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যারা সংগঠক আছেন তারাও কিন্তু অনেক মানে তৈরি করেন, নয়েজ তৈরি করেন নানান জায়গায়। তো এইগুলো কিন্তু এফেক্ট করে, ওই দুইটা ম্যাচের সেরকম এফেক্ট তৈরি করার পরিস্থিতি তৈরি হইতে পারে, মানে যদি ওইরকমভাবে সিচুয়েশনটা যায়। আমার মনে হয় ওই নেদারল্যান্ডস ম্যাচটাও কিন্তু খুব টাফ হবে বাংলাদেশের, এবং সেখানে কেউ একজনের একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আমরা দেখবো, সেটাতে ম্যাচ বেরিয়ে আসবে, এরকম কিছু হতে পারে। তো এতক্ষণ আমরা হচ্ছে স্কোয়াড প্রিপারেশন, কন্ডিশন নিয়ে আমরা নানা এবং অন্যান্য টিমের কি শক্তি সামর্থ্য সেগুলো নিয়ে নানা আলোচনা করলাম। তো এর প্রেক্ষিতে আসলে বাংলাদেশের সুপার 8-এ যাওয়া এই সম্ভাবনাটা কতটুকু আসলে, বা কেউ দেখছেন কিনা? ইট ইজ ভেরি টাফ, যেটা বললাম যে এই ফরম্যাটের সাথে আমাদের আসলে কম্প্যাটিবিলিটি এখনো তৈরি হয়নি। যেসব দলগুলো আছে এরা খুব এক্সাইটিং ক্রিকেট খেলছে, ক্যান ইউ সে দ্য সেম ফর বাংলাদেশ? সো এখানে একটা বড় একটা ঘাটতি আমি দেখছি। সো ইউ উইল নিড আ লট অফ লাক অ্যান্ড আ ফিউ গুড পারফরমেন্সেস হিয়ার অ্যান্ড দেয়ার। যদি আমরা দুটো ম্যাচ, যেটা আমরা ধরে নিচ্ছি যে আমরা জিততে পারবো, খুব আমাদের ফেভারে থাকতে পারে নেপাল অ্যান্ড নেদারল্যান্ডস। আর একুশ ভাই যেটা বলেন যে আগের ম্যাচের উপরেও ডিপেন্ড করবে, যে কোনো না কোনোভাবে যদি কোনো ইকুয়েশন মিলে আমরা যেতে পারি, উই আর ব্যাঙ্কিং অন দ্যাট। অ্যান্ড মেসেজটা কিন্তু সেম ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড প্লেয়ার্স অ্যান্ড সিলেক্টার্স অ্যান্ড এভরিওয়ান ইনভলভড। দ্য স্টেটাস কো রিমেন্স, যে আমরা ওই ভালো ক্রিকেট খেলতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি কেউ ভাবছে নেক্সট রাউন্ড নিয়ে, কেউ ভাবছে কি না, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। সো আমার মনে হয় আই হোপ যে বাংলাদেশ নেক্সট রাউন্ডে যাবে, কিন্তু ওই যে একটা কথা আছে না, যে মন বলছে যাক, আবার মগজ বলছে এক্স্যাক্টলি, মানে এরকম একটা পরিস্থিতি আছে কি। মানে আমি মানে স্ট্রেংথের দিক থেকে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখছি, বাট আমার মনে হয় যে বাংলাদেশ, আমরা আশা করছি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে আর কি। সো এই যে আশা, মানে প্রত্যেকবারই আমরা প্রত্যাশা করি, এবারও আমরা সেই প্রত্যাশাটাই করছি। মানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা তো সবসময় আসলে প্রত্যাশার জায়গাটা থাকেই। তো বাংলাদেশ ক্রিকেট টিম যে স্কোয়াড হয়েছে এবং সামনে যে কয়েকটা প্রিপারেশন ম্যাচ হবে, সেখান থেকে ভালো কিছু নিয়ে ওয়ার্ল্ড কাপে একটা ভালো কিছু উপহার দেবে আমাদেরকে, আমরা সেই প্রত্যাশাটাই আসলে এই পর্যন্ত করছি। সো শাবাব, একুশ ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।